হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12-এ পড়ো এবং 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ এখানে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা 6 নম্বর অধ্যায় থেকে সম্পূর্ণ 100% কমনযোগ্য এসএকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এর বাইরে 6 নম্বর অধ্যায় থেকে কোনো এসএকিউ বা এমসিকিউ আসার কোনো চান্স নেই। সম্পূর্ণ কমন পাবে এই ভিডিওটায় 6 নম্বর অধ্যায় থেকে। কিন্তু ভালো করে প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখবে এবং এখানে সমস্ত ইয়ারের প্রশ্নগুলোও কিন্তু আলোচনা আছে। প্রথমে এসএকিউ নিয়ে আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং দেখো। দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তাকে? অ্যান্সার হবে মন্তেস্কো। এই প্রশ্নটা দেখছো তোমরা 2012 এবং 2007-এ প্রশ্নটা এসেছে। এই যেগুলো ইয়ারের প্রশ্ন, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু স্টার দিয়ে রাখবে। তারপরে প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায় এমন দুটি রাষ্ট্রের নাম? এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকটা হচ্ছে ব্রাজিল। তারপরে দেখো, দ্য স্পিরিট অব লস গ্রন্থটি কার লেখা? এই প্রশ্নটা 2020 সালে এসে গেছে, সুতরাং আর আসবে না, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুজন সমর্থকের নাম লেখো। এক হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, আরেকজন হচ্ছেন ফরাসি দার্শনিক বোদা। তারপরের প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও। 2011 প্রশ্নটা এসেছে। 1 নম্বর যুক্তি হচ্ছে সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করা সম্ভব। 2 নম্বর হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের কর্মকুশলতা বৃদ্ধি পায়। তারপরে প্রশ্নটা দেখো, পরে প্রশ্ন, ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝো? এই প্রশ্নটা 2013 সালে পরীক্ষায় এসেছে। দেখো, ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে রাষ্ট্রের প্রধান পরিচালক ও মন্ত্রীগণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে যুক্ত সকল উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীকে বোঝায়। তারপরে প্রশ্ন, শাসন বিভাগের শাসন বিভাগ কয়টি অংশ নিয়ে গঠিত ও কী কী? শাসন বিভাগ দুটি ভাগে ভাগ করা যায় শাসন বিভাগকে। এক হচ্ছে শাসন বিভাগের রাজনৈতিক অংশ, আরেকটা হচ্ছে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। তারপরের প্রশ্ন, নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসক বলতে কী বোঝো? দেখো, তত্ত্বগতভাবে যিনি শাসন বিভাগের প্রধান অথচ বাস্তবে তিনি শাসন পরিচালনা করেন না, তাকে নাম সর্বস্ব শাসক বলা হয়। অন্যদিকে যে শাসন ব্যবস্থায় শাসক আনুষ্ঠানিক বা সাংবিধানিক রাষ্ট্রপ্রধান না হয়েও প্রকৃতপক্ষে শাসন কার্য পরিচালনা করেন এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করেন, তাকে প্রকৃত শাসক বলা হয়। তারপরে প্রশ্ন, দুজন নাম সর্বস্ব শাসকের উদাহরণ? এক হচ্ছে দেখো ভারতের রাষ্ট্রপতি, আর একটা হচ্ছে ব্রিটেনের রাজা বা রানী। পরের প্রশ্ন, একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার মধ্যে একটি পার্থক্য। ভালো করে শুনবে। একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য দেখো, একক পরিচালক ব্যবস্থায় কোনো মতপার্থক্য থাকে না, তাই সরকার দৃঢ় ও শক্তিশালী হয়। কিন্তু বহু পরিচালক ব্যবস্থায় শাসন বহু পরিচালক ব্যবস্থায় সমক্ষমতা সম্পন্ন বহু ব্যক্তির হাতে শাসন ক্ষমতা ন্যস্ত থাকে, তাই প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অচল অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন দেখো, বংশানুক্রমিক শাসকের উদাহরণ দাও। ব্রিটেনের রাজা বা রানী হচ্ছে বংশানুক্রমিক শাসকের উদাহরণ। তারপরের প্রশ্নটা স্টার দিয়ে রাখবে, 2012 সালে পড়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বংশানুক্রমিক শাসক ও নির্বাচিত শাসকের মধ্যে পার্থক্য, অর্থাৎ দুজনের মধ্যে ডিফারেন্স কি? দেখো, বংশানুক্রমিক শাসক উত্তরাধিকার সূত্রে শাসক পদে মনোনীত হন, যেমন ব্রিটেনের রাজা বা রানী। অন্যদিকে নির্বাচিত শাসকগণ নির্বাচনের মাধ্যমে শাসক পদে নির্বাচিত হন, যেমন সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীবর্গ। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করে? 2007 প্রশ্নটা এসেছে।
সরকারের শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে? ভারতের রাষ্ট্রপতিকে শাসন বিভাগ ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারণ করে। ভালো করে বুঝে রাখো, ভারতের রাষ্ট্রপতিকে শাসন বিভাগ ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারণ করে। পরের প্রশ্ন, রাজনৈতিক প্রশাসক বলতে কী বোঝো? শাসন বিভাগের যে সমস্ত ব্যক্তি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন এবং আইনসভার কাছে দায়বদ্ধ থাকে তাদের রাজনৈতিক প্রশাসক বলে। তারপরে প্রশ্ন দেখবে, তারপরে প্রশ্ন আছে স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো? স্থায়ী প্রশাসক এটাও খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আবারও বলছি যেগুলো বিভিন্ন সালে পরীক্ষায় এসেছে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকেই তোমাদের কিন্তু এই যেগুলো বিভিন্ন ইয়ারে আসে, এখান থেকেই তোমাদের 70 থেকে 80% কমন এসে যায়, যেগুলো বিভিন্ন ইয়ারে আসে। তারপরে বাকি কিন্তু বাদ বাকি থেকে সিলেবাস থেকে বাকি 20-30% আসে। এখানে দেখো, স্থায়ী প্রশাসক রাষ্ট্রের প্রশাসনিক কার্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্থায়ীভাবে নিযুক্ত অরাজনৈতিক কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। তারপরের প্রশ্ন, রাষ্ট্র কর্তৃক বা আমলা কাদের বলা হয়? এটাও খুব গুরুত্বপূর্ণ, 2016 সালে প্রশ্নটা এসেছে। রাষ্ট্র কর্তৃক বা আমলা কাদের বলা হয়? প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন। যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন তাদের রাষ্ট্র কর্তৃক বা আমলা বলা হয়। পরের প্রশ্ন 2020 সালে এসেছে, আমলাতন্ত্র কি? এটা আর ওই জন্যে আলোচনা করছি না। তারপরে প্রশ্ন, শাসন বিভাগের দুটি কার্য উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে নীতি নির্ধারণ ও রূপায়ণ করা, 2 নম্বর দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তারপরের প্রশ্ন, এটাও 2020 সালে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা আলোচনা করছি না সেই কারণে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্ট বা আইনসভার কটি কক্ষ কী কী? দুটি কক্ষ তোমরা সবাই জানো, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। তারপরে প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা রাখার পক্ষে দুটি প্রধান যুক্তি দাও। খুব ইম্পর্টেন্ট, 12 সালে এসেছে, ঠিক আছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি, 1 নম্বর যুক্তি ব্যয়বহুল বা অপচয়ের আশঙ্কা থেকে মুক্ত, 2 নম্বর যুক্তি হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের খুবই উপযোগী। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দাও, ঠিক আছে। বিপক্ষে যুক্তি দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি, এটা একটু ভালো করে দেখবে কি লেখা আছে। যে দেখো, প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা উচ্চকক্ষের মতো একটি অপ্রয়োজনীয় কক্ষ থাকলে তার সদস্যদের বেতন ভাতা ইত্যাদির পেছনে অযথা বিপুল পরিমাণ অর্থ ব্যয়িত হয়, মানে খরচ হয়। পরের প্রশ্ন আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধী রাষ্ট্রবিজ্ঞানীর নাম। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বিরোধী রাষ্ট্রবিজ্ঞানীর নাম বেনথাম আছে, আবেসি আছে, ল্যাস্কি আছে, এই কয়েকজনের নাম জানলেই হবে। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষের নাম কি? এখানে বুঝতে হবে তোমাদের, কেন্দ্রের যেমন আইনসভা দুটো কক্ষ আছে, রাজ্যসভা আর লোকসভা, তেমনি অনেকগুলো রাজ্যের আইনসভারও দুটো কক্ষ আছে। একটা বিধানসভা নিম্নকক্ষ আর একটা উচ্চকক্ষ বিধান পরিষদ। সেটা সব রাজ্যের ক্ষেত্রে নেই, কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদ আছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিধান পরিষদ নেই। দেখো, দ্বিতীয় কক্ষের নাম তোমাকে বলেই দিলাম যে কি বিধান পরিষদ, সেটাই লেখা আছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম কি? বিধানসভা। দেখো, এটা বলেছি একটু আগে। তারপরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যুক্ত যে কোনো দুটি রাজ্যের নাম। একটা হচ্ছে দেখো উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। এই রাজ্য বর্তমানে 6টি অঙ্গরাজ্যে, এই 6টা যে অঙ্গরাজ্য আছে এই অঙ্গরাজ্যগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে রাজ্যের ক্ষেত্রে। তারপরে কি দেখো, আইনসভার প্রধান কাজ কি? এটা খুব ভালো করে দেখে যাবে একটু, আইনসভার কাজ জানা অবশ্যই দরকার।
আইন প্রণয়ন করা, এছাড়া বাজেটের অনুমোদন করাও আইনসভার অন্যতম কাজ। তারপরে প্রশ্ন, আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা কি? 2007 প্রশ্ন এসেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি অর্থের অপচয় রোধের কারণে আইনসভা বিগত বছরের সরকারি আয় ব্যয়ের পর্যালোচনা, পরবর্তী বছরের জন্য ব্যয় বরাদ্দ করা প্রভৃতির মধ্য দিয়ে যে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ কার্যকর করে তাকে আইনসভার প্রধান অর্থনৈতিক ক্ষমতা বলা হয়। পরের প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার দ্বারা শাসন বিভাগকে, আরেকবার শুনবে, সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার দ্বারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। ভালো করে দেখো, সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা তাদের কাজকর্মের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকেন। আইনসভার আস্থা হারালে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। সংসদীয় শাসন ব্যবস্থায় এইভাবে আইনসভার দ্বারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়। পরে প্রশ্ন, আইনসভার ক্ষমতা হ্রাসের দুটি কারণ উল্লেখ করো। দুটো কারণ আইনসভার ক্ষমতা কমে যাওয়া মানে হ্রাস পাওয়ার। 1 নম্বর কারণ, আইনসভা কর্তৃক বেশ কিছু ক্ষেত্রে শাসন বিভাগকে আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ। তাহলে কি, আইনসভা কর্তৃক বেশ কিছু ক্ষেত্রে শাসন বিভাগকে আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ। 2 নম্বর হচ্ছে, দেশের জরুরি অবস্থায় শাসন বিভাগ জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, তখন আইনসভার ক্ষমতা হ্রাস পাবে। পরের প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন হয়। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন 2015 সালে এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিচার বিভাগের স্বাধীনতার দুটি প্রধান শর্ত। 1 নম্বর শর্ত, বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব একান্ত প্রয়োজন, মানে স্থায়ী হতে হবে। তারপরে দেখো, বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখা প্রয়োজন। তারপরে প্রশ্ন, সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়? বিচার বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়। তারপরে প্রশ্ন, বিচারপতিদের নিয়োগের কয়টি পদ্ধতি আছে ও কী কী? বিচারপতিদের নিয়োগের 3টি পদ্ধতি আছে। 1 নম্বর, জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচন। 2 নম্বর, আইনসভা কর্তৃক মনোনয়ন। 3 নম্বর, শাসন বিভাগ কর্তৃক নিয়োগ। তারপরে প্রশ্ন, বিচারক প্রণীত আইন কাকে বলে? বিচারক প্রণীত আইন, দেখো, প্রচলিত আইনের সাহায্যে বিচার কার্য সম্ভব নয় উপলব্ধি করে বিচারকরা অনেক সময় নিজস্ব বিচার বুদ্ধির সাহায্যে বিচার করে থাকেন এবং বিচার করা প্রচলিত আইনের ব্যাখ্যা প্রদানের সময় যে নতুন আইন সৃষ্টি করেন তাকে বিচারক প্রণীত আইন বলে। ঠিক আছে, জজ মেড ল, দেখো লেখাই আছে, জজ মেড মানে জজেরা তৈরি করেছে এরকম আইন। পরের প্রশ্ন, বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করে? উত্তর দেখো, শাসনতন্ত্রে লিপিবদ্ধ, ভালো করে শোনো, বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করে। শাসনতন্ত্রে লিপিবদ্ধ নাগরিকদের মৌলিক অধিকারে সরকার হস্তক্ষেপ করলে বিচার বিভাগ অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করে মৌলিক অধিকার রক্ষা করে। তারপরে প্রশ্ন, দ্বৈত বিচার ব্যবস্থা আছে কোন রাষ্ট্রে? মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত বিচার ব্যবস্থা আছে, অর্থাৎ রাজ্যে একরকম বিচার ব্যবস্থা, কেন্দ্রে আরেক রকম বিচার ব্যবস্থা। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কি বোঝো? বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে বোঝায় বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তার কার্যাবলী সম্পূর্ণ করে, অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণকেই বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বা স্বাধীনতা বলা হয়। তারপরে প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ, 2012 সালে এসেছে প্রশ্নটা। বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে? আইন বিভাগ প্রণীত কোনো আইন বা শাসন বিভাগ প্রণীত কোনো আদেশ যদি সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইন বা আদেশ অবৈধ বলে বাতিল করে দেওয়ার যে ক্ষমতা বিচার বিভাগ ভোগ করে তাকে বিচার বিভাগীয় সমীক্ষা বলে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, 2011 সাল এবং 7 সালে এসেছে। প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? যখন কোনো রাষ্ট্রের
প্রধান নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন তখন সেই সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলে। যেমন আমাদের ভারতও কিন্তু প্রজাতন্ত্র। দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা কাকে বলে? আমরা যুক্তরাষ্ট্রে থাকি, সেই কারণে আমাদের যুক্তরাষ্ট্র কাকে বলে সেটা জানা খুবই জরুরি। দেখো, যে শাসন ব্যবস্থায় সংবিধান কর্তৃক বণ্টিত ক্ষমতার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকার কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই নিজ নিজ প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে সক্ষম তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা বলে। আরেকবার রিপিট করছি, এটা ভালো করে শুনবে। যে শাসন ব্যবস্থায় সংবিধান কর্তৃক বণ্টিত ক্ষমতার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই নিজ নিজ প্রশাসনিক এলাকায় স্বাধীনভাবে কাজ করতে সক্ষম তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বা শাসন ব্যবস্থা বলে। নেক্সট প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূলনীতি কী হওয়া উচিত? প্রত্যেক অঙ্গরাজ্য থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে আইনসভার দ্বিতীয় কক্ষ গঠনের মূলনীতি হওয়া উচিত। পরের প্রশ্ন দেখো, এসএকিউর শেষ প্রশ্ন। এবারে এমসিকিউ আলোচনা করব এই প্রশ্নটার পরে। কোনো শাসন ব্যবস্থায় বলছে কোন শাসন ব্যবস্থায় একজন প্রকৃত শাসক এবং একজন নামসর্বস্ব শাসক থাকেন? অ্যান্সার হবে সংসদীয় শাসন ব্যবস্থায়। যেমন আমাদের এখানে অর্থাৎ ভারতে আছে, ব্রিটেনে আছে সংসদীয় শাসন ব্যবস্থা। তারপরে এবারে আমরা এমসিকিউগুলো দেখে নেব, ঠিক আছে? প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা? অ্যান্সার হবে, দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা হলো কি? বলছে মূল বক্তব্য, ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির মূল বক্তব্যটা কি? সরকারের 3টি বিভাগ সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ। তারপরে প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তাকে? আগেই আমরা বড় প্রশ্ন অর্থাৎ এসএকিউতে দেখেছি, মন্তেস্কু। 16 সালে প্রশ্নটা এসেছে। তারপরে প্রশ্ন বলছে মন্তেস্কুর পর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে আরও পরিপুষ্ট করেছেন কে? আরও পরিপুষ্ট করেছেন, দেখো কে আছে? অ্যান্সার হবে আমাদের ক, অর্থাৎ এখানে অ্যান্সারটা হচ্ছে ব্ল্যাকস্টোন। ইনি হচ্ছে আরও পরিপুষ্ট করেছেন। তারপরে প্রশ্নের অ্যান্সার দেখো, তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 2018 সালে প্রশ্নটা এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তথ্যগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব কোথায় রয়েছে? তথ্যগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন হচ্ছে বর্তমানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে প্রয়োগ দেখা যায়। পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ ব্যবস্থা কি হচ্ছে? সম্ভব নয়। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন কি আছে? 2012 সালে প্রশ্নটা এসেছে। সরকারের 3টি বিভাগ হলো শাসন বিভাগ, আইন বিভাগ, আর একটা কি বিভাগ হবে? বিচার বিভাগ। তারপরে দেখো, তারপরে কি আছে দেখো, তারপরে আছে শাসন বিভাগের অরাজনৈতিক, দেখো শাসন বিভাগের অরাজনৈতিক অংশের উচ্চপদস্থ কর্মচারীদের কি বলা হয়? আমলা বলা হয়। তারপরে প্রশ্ন, অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসক হলেন আমলাতন্ত্রের সদস্য। তারপরে প্রশ্ন 2009 এসেছে, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকে সংসদীয় শাসন ব্যবস্থায়। পরের প্রশ্ন আছে, ব্রিটেনের রাজা বা রানী হলেন নাম সর্বস্ব শাসকের উদাহরণ। তারপরের প্রশ্ন আছে, ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন কে? রাজা বা রানী, নিয়মতান্ত্রিক শাসক। পরের প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ, এটা পড়ে গেছে 2020 সালে, আর আসার চান্স নেই। উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসকের উদাহরণ, উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসকের উদাহরণ হচ্ছে ব্রিটেনের রাজা বা রানী। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? দেখা যায় গ্রেট ব্রিটেনে। 2015 প্রশ্নটা এসেছে। পরে প্রশ্ন, আমলাতন্ত্রের সদস্যরা রাষ্ট্রের স্থায়ী প্রশাসক, এটা হচ্ছে একদম সত্য কথা। তারপরে আমলাতন্ত্রের প্রধান কাজ কি? আমলাতন্ত্রের প্রধান কাজ সরকারের নীতিসমূহের রূপায়ণ। পরে প্রশ্ন, শাসন বিভাগের মূল কাজ কি? শাসন বিভাগের মূল কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা।
তারপরে প্রশ্নটা 2020-তে এসে গেছে, ওটা আলোচনা করছি না। তারপরেরটাও 2020-তে এসেছে, তারপরেরটাও 2020 সালে এসেছে। তারপরে প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হচ্ছে চীন। তারপরে পশ্চিমবঙ্গের আইনসভা, দেখো পশ্চিমবঙ্গের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। তারপরে যেসব আইনসভার দুটি কক্ষ থাকে তাকে বলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে। তারপরে দেখো দ্বিকক্ষবাদকে সমর্থক হলেন কে? জে.এস. মিল, ইনি দ্বিকক্ষবাদের সমর্থক। তারপরে জ্ঞানীগুণী ও অভিজ্ঞ ব্যক্তিরা যে আইনসভায় স্থান পায় তা হলো কি? তা হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় স্থান পায়। তারপরে প্রশ্ন, যে শাসন ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আমাদের সংসদীয় শাসন ব্যবস্থা। ব্রিটেনের আইনসভা গঠিত হয় কি? ব্রিটেনের আইনসভা গঠিত হয় রাজা রানী আর পার্লামেন্টকে নিয়ে। তারপরে ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম লর্ড সভা, আর নিম্নকক্ষের নামটা মনে রাখবে কমন সভা, লেখাই আছে এখানে। পরের প্রশ্ন, নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? 2016 সালে পড়েছে প্রশ্নটা, কংগ্রেস বলা হয়। ঠিক আছে, কংগ্রেস বলা হয়। তারপরে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। সিনেট হচ্ছে উচ্চকক্ষ, আর নিম্নকক্ষ হচ্ছে জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ। তারপরে পরের প্রশ্ন হচ্ছে দেখো কি? পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলা হয় কোন কক্ষকে? অপশান এ অর্থাৎ ক হবে নিম্নকক্ষকে। তারপরে প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হচ্ছে মার্কিন সিনেট। মার্কিন সিনেট হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ। তারপরে প্রশ্ন, মার্কিন সিনেটে প্রতিটি অঙ্গরাজ্য থেকে প্রতিনিধি নির্বাচিত হয়। দেখো অ্যান্সার হবে খ অর্থাৎ 2 জন করে। তারপরে পরের প্রশ্ন হচ্ছে, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়ী থাকে সংসদীয় ব্যবস্থায় দায়ী থাকে। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন সুইজারল্যান্ডে আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হন। তারপরে আছে সংবিধান ব্যাখ্যার দায়িত্ব সরকারের যে বিভাগ পালন করে সেটা কি? অ্যান্সার হবে বিচার বিভাগ। তারপরে সরকারের তৃতীয় অঙ্গ হচ্ছে বিচার বিভাগ, হচ্ছে তৃতীয় অঙ্গ। বিচার বিভাগ আইনের কি করে? আইনের ব্যাখ্যা করে। ঠিক আছে, অপশান ক এখানে অ্যান্সার। তারপরে প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী বিচার বিভাগ রয়েছে। তারপরে প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে, এখানে অপশান গ হবে বিচার বিভাগ। তারপরে প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। এটা কে বলেছে? এটা বলেছে লর্ড অ্যাক্টন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 16 সালে এসেছে। তারপরে প্রশ্ন 2020-তে পড়েছে, ওই জন্য সেটা আলোচনা থেকে বাদ দিলাম। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীত মেরুগামী অশ্ব ও অশ্বযান এর সঙ্গে তুলনা করেছেন কে? ফ্রাঙ্কলিন তুলনা করেছেন। তারপরে প্রশ্ন হচ্ছে, বিচারপতিরা যদি দুর্নীতিপরায়ণ এবং বিকৃত মনোবৃত্তি সম্পন্ন হয় তবে ন্যায় বিচার পদতলিত হতে বাধ্য। একথা কে বলেছে? একথা বলেছে গোখলেও একজন কিন্তু বিচারপতি ছিল, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন হচ্ছে, বিচার বিভাগের অস্তিত্ব ব্যতি রেখে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না, এটা কে বলেছে? এটা বলেছে গার্নার। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য আবশ্যক, এই অভিমত কে বলেছে? এই অভিমত ব্যক্ত করেছে ল্যাস্কি। তারপরে প্রশ্নটা 2020 সালে এসেছে। তারপরে প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালেরা নিয়মতান্ত্রিক শাসক। এবারে ড্যাশপূরণ আছে, ড্যাশপূরণ দেখো এখানে 1 নম্বর প্রশ্ন, সরকারের কার্যাবলী মূলত ড্যাশ ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তারপরে প্রশ্নটা 2012 সালে এসেছে প্রশ্নটা, সংসদীয় ব্যবস্থায় শাসন বিভাগ ড্যাশ এর প্রতি দায়বদ্ধ,
শাসন বিভাগ আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। পরের প্রশ্ন, আমলাতন্ত্র হলো ড্যাশ শাসক, আমলাতন্ত্র হলো স্থায়ী শাসক। তারপরে ড্যাশ ধরনের দেখো, ড্যাশ ধরনের সরকারের ক্ষেত্রে আইনসভার উচ্চকক্ষ আবশ্যক। এখানে অপশান ঘয়েরটা হবে সংসদীয় ব্যবস্থার ক্ষেত্রে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের পরে প্রশ্ন কি আছে, ভারতের মন্ত্রিপরিষদ কার কাছে দায়িত্বশীল থাকে আইনসভার কাছে। তারপরে এই প্রশ্ন, ড্যাশকে সংবিধানের অভিভাবক বলা হয়। এটা হচ্ছে বিচার বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয়। ঠিক আছে, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা যাদের প্রয়োজন আছে এই মানে প্রশ্নগুলো যাদের প্রয়োজন আছে তাদের কাছে তোমরা পাঠিয়ে দেওয়ার অর্থাৎ শেয়ার করার চেষ্টা করবে, অর্থাৎ নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যেই তোমরা কিন্তু এটা পাঠিয়ে দেবে অর্থাৎ শেয়ার করে দেবে। আর যারা অনলাইন ক্লাস করছো তোমাদের তো এটার পিডিএফ পাচ্ছ, তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে আরও অবশ্যই তোমরা কিন্তু জানাবে।